আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ঘোষণা ছাড়াই পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা যাবে জানালেন অর্থমন্ত্রী। বাজেটেও আসছে নির্দেশনা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খরচ বাড়ল আরও ৫৯,০০০ টাকা। জমা দিতে হবে ২৮ থেকে ৩০ মের মধ্যে। জলবায়ুর পরিবর্তনের বিষয়কে প্রাধান্য দিয়ে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আহ্বান নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ঘোষণা ছাড়াই পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। তিনি বলেন, এটা অর্থ পাচারকারীদের জন্য একটা সুবিধা। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পাচারের অর্থ দেশে আনতে বাজেটেও ঘোষণা আসছে। অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে আন্ডারভয়েস বা ওভারভয়েসের মাধ্যমে প্রতি বছর দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় ৭০,০০০ কোটি টাকা পাচার হয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০০৮ সালে ৬৪৪ কোটি, ২০০৯-এ ৫১০, ২০১০ সালে ৫৪০ এবং ২০১৪ সালে ৯১১ কোটি টাকা পাচার হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৪,২০,০০০ কোটি টাকারও বেশি। এবার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রশ্ন করা হবে না মানে হচ্ছে যে যেগুলা বিভিন্ন পথে বিভিন্ন চ্যানেলে চলে গেছে আমাদের টাকা, সেগুলো ফেরত আনার জন্যই এই সমস্ত উদ্যোগ। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষেত্রে যদি টাকা গিয়ে থাকে, তাহলে এই সুযোগটা যারা টাকা নিয়ে গেছে তাদের কাছে তাদের জন্য এটা অত্যন্ত, আমি মনে করি ভালো একটি সুযোগ। এই সুযোগ তারা কাজে লাগাবে। বিদেশ থেকে ৫,০০০-এর বেশি ডলার পাঠানোর ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না। এতে বিদেশ থেকে কালো টাকা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার চাইছে টাকাগুলো দেশে আসুক। বিদেশে যেগুলো টাকা চলে গেছে আমরা বিভিন্নভাবে আমরা অ্যামনেস্টি দিয়েছি বা দিব, যাতে করে ওই টাকাগুলা আমাদের দেশে আবার ফেরত আসে। ট্যাক্স অ্যামনেস্টি অথবা এরকম এই ধরনের অ্যামনেস্টি কিন্তু বিভিন্ন দেশ দিয়ে থাকে। এই বিষয়ে যখন কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকেই হবে। এর আগে ২৩শে মে কোনো ধরনের ঘোষণা বা প্রয়োজনীয় কাগজ ছাড়াই বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর নতুন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খরচ আরও ৫৯,০০০ টাকা বাড়ানো হয়েছে। সৌদি আরব খরচ বৃদ্ধি করায় এই খরচ বাড়ানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। আগামী ২৮ থেকে ৩০ মে এ টাকা পরিশোধ করা যাবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী। ফজর রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। ৫ জুন শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। এর আগে বাড়ানো হলো সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। ধর্ম প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকার বুধবার সি ও ডি ক্যাটাগরিতে মুয়াল্লিম ফি যথাক্রমে ১,৫,৫৫৯ টাকা এবং ৭৪,৫০০ টাকা বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের হজ যাত্রীদের উপর। তিনি জানান, সব দিক বিবেচনা নিয়ে বাংলাদেশের সব ক্যাটাগরির হজ যাত্রীদের খরচ বাড়ানো হয়েছে ৫৯,০০০ টাকা। এখন এই প্যাকেজটা যেটা ঘোষণা করলাম এটা হলো সঠিক, আগেরটার চেয়ে বাড়তি হলো। এই কারণটা কেন হলো, আমরা এই জন্য কথাটা বলেছিলাম যে বাড়তি যদি লাগে টাকা হজ যাত্রী জমা দেবে, আর যদি বেশি হয় আমরা তাদেরকে ফেরত দেবে, এই কথা কিন্তু উল্লেখ করেছিলাম আমরা। আর আজকে কিন্তু অ্যাকিউরেটটা আপনার পেয়ে গেলাম। এতে করে সরকারি পর্যায়ে দুটি প্যাকেজের খরচ দাঁড়ালো যথাক্রমে ৫,৮৬,৩৪০ টাকা এবং ৫,২১,১৫০ টাকা। বেসরকারি পর্যায়ে সর্বনিম্ন খরচ দাঁড়ালো ৫,২২,৭৪৪ টাকা। আগামী ৩০ জুনের মধ্যে টাকা পরিশোধ করতে শনিবার সব ধরনের তফসিলি ব্যাংক খোলা রাখা হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সম্মানিত হজ যাত্রীগণ, পে অর্ডারের মাধ্যমে উক্ত টাকা সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকার
0002633000908 এই নম্বরে পরিচালক হজ অফিস ও ঢাকা বরাবর 30 মে 2022-এর মধ্যে জমা দেবেন। এজন্য হজ অফিস আশকোনা ঢাকায় বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীগণ সমপরিমাণ অর্থ নিজ নিজ এজেন্সি ব্যাংক হিসাবে জমা দিবেন। এবারের হজের ফিরতি ফ্লাইট শুরু হবে 14 জুলাই, শেষ হবে 14 আগস্ট। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সবার সহযোগিতা চাই। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে ডেটা প্ল্যান বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে দেশকে সেভাবেই গড়ে তুলতে কাজ করছে সরকার। ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়ন নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপিল মাহমুদের রিপোর্ট। কিভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নেওয়া হয়েছে ডেল্টা প্ল্যান। এটির আলোকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি। সম্মেলনে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী দেশগুলোর সাথে তথ্য প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। বাংলাদেশ একটি বদ্বীপ, কাজে এই বদ্বীপটাকে আমাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিয়েছি। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা মাথায় রেখে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথাও বলেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ, অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু কোনো মতেই দায়ী নয়, কিন্তু বাংলাদেশকে এর আঘাতটা সহ্য করতে হবে। কাজে সেই ক্ষেত্রটা চিন্তা করেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী, অর্থাৎ সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশকে, যাতে আমরা সুরক্ষিত করতে পারি, শুধু আজকের জন্য না, আমাদের আগামী প্রজন্মের জন্য যেন বাংলাদেশ টেকসই হয় এবং এর অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি আমরা অর্জন করতে পারি। ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণেই করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হলো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া। এজন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, কারো চাপে নয়, শর্ত যাচাই করে দেওয়া হবে নিবন্ধন। তবে আইনি দুর্বলতা ও ইসির জনবলের সক্ষমতার অভাবে নিবন্ধনের পর শর্ত প্রতিপালন তদারকি করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। একরামুল হক সাইমের রিপোর্ট। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯। সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের সুযোগ দেয় নির্বাচন কমিশন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চতুর্থ দফায় দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। 29 আগস্ট পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে আগ্রহী দল। 3 মাসের মধ্যে আবেদন করবেন তারা। আমরা কিন্তু যথেষ্ট সময় দিয়েছি, আগে সাধারণত 2 মাস দেওয়া হতো, এবার আমরা বেশি করে সময় দিয়েছি এই জন্য তারা যেন ধীরে সুস্থে বুঝে শুনে যেন দেন, যেন কোনো ইনকমপ্লিট আবেদন যেন না করেন। নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের অন্তত 22টি জেলায় ও 100টি উপজেলায় কমিটি এবং সংশ্লিষ্ট এলাকায় কার্যালয় থাকতে হয়। উপজেলা পর্যায়ের কমিটিতে ন্যূনতম 200 সদস্য থাকার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া কোনো একটি জাতীয় নির্বাচনে একটি আসনে প্রদত্ত ভোটের 5% ভোট পেলেও নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হবে সংশ্লিষ্ট দল। প্রথমে হলো কাগজপত্র বাছাই করবে। কাগজপত্র বাছাই করে যদি দেখা যায় যে এগুলো কাগজপত্র সঠিক নাই, সেটা ওই সময় বাদ পড়ে যাবেন। তারপরে যারা সঠিক কাগজপত্র দিবেন তাদেরটা আবার মাঠে যে পরিদর্শন করা হবে, পরিদর্শনের পরে যদি সঠিক পাওয়া যায় তাহলে তারা রেজিস্ট্রেশন করবে। তবে নিবন্ধনের পর শর্ত ভঙ্গ করলে দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও স্বীকার করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বাস্তবতা হলো যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন করে যে তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা,
এটার জন্য কিন্তু পৃথিবীর যে দেশগুলো এগুলো করে তাদেররা কিন্তু নির্বাচন কমিশন করে না, সেটার জন্য একটা আলাদা অথরিটি থাকে এবং তাদের লোকবল বাজেট সব থাকে, তারা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেন। আমাদের আছে বাজেট বা জনশক্তি নাই তো, তো যার জন্য বাস্তবে যেটা হয় সেটা হলো যে একবার এই নিয়ে ফেললে এরপরে তারা সেই নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলছেন কিনা সেটা তো আমাদের দেখার সুযোগ খুবই কম হয়ে যায়। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে বিএনপি যে সংলাপের কথা বলছে তা আসলে সংলাপ নয়। এর আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি যদি আবারও 2013-14 সালের মতো সহিংস ও জ্বালাও পোড়াও রাজনীতি করে তাহলে জনগণকে সাথে নিয়ে রাজপথে তা মোকাবেলা করবে সরকার। সরকারের বিরুদ্ধে কথিত আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বিএনপি বলছে সেটা আসলে সংলাপ নয়। সংলাপের আড়ালে বিএনপি এবং তার দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র। ক্ষমতা যেতে তারা আবারও অন্ধ চোরাগুলি খুঁজে বেড়াচ্ছে। পদ্মা সেতু নিয়ে কোনো সমস্যা নেই বিএনপির, তবে সেতু নির্মাণের নামে জনগণের যে অর্থ লোপাট হয়েছে সেটাই বড় সমস্যা বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। পদ্মা শুধু এই দেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। আমাদের গায়ে তো জ্বালা হচ্ছে, গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু হচ্ছে বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে যে পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে তোমরা বিদেশে সম্পদ করছো। এদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি, এদের লক্ষ্য হচ্ছে লুট। এদেরকে প্রতিরোধ যদি আমরা করতে না পারি তাহলে আমরা আমাদের রাষ্ট্রের জাতির অস্তিত্ব আমরা রক্ষা করতে পারব। জনগণের প্রত্যাশা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির 27তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পদ্মা সেতু নিয়ে যারা প্রশ্ন তুলেছে জাতির কাছে তাদের ক্ষমা চাওয়ার পরামর্শও দেন হাসান মাহমুদ। সাধারণ মানুষের অনেকে প্রশ্ন রেখেছেন বেগম খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত। তারা পদ্মা সেতু শুধু বিরোধিতা নয়, ষড়যন্ত্র করেছিল, তাদের ক্ষমা চাওয়া উচিত। আগামী মাসের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোসাম্মেল হক। তিনি বলেন, এরই মধ্যে পূর্ণাঙ্গ তালিকার প্রায় 90% কাজ শেষ হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী জানান, আপিলকারীদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা। উপজেলা থেকে যাদেরকে বলেছে যে তারা মুক্তিযোদ্ধা নন বা দ্বিতীয় বিভক্তি মতামত দিয়েছে, ওনাদের একটা অধিকার থাকে যে কোনো মানুষের যে আপিল করার, সেই আপিলগুলো আমরা নিষ্পত্তি করতে পারি নাই, সেটা চলমান থাকবে। নতুনভাবে কেউ আবেদন করতে পারবে না, নতুনভাবে কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না। শুধু আপিলগুলো নিষ্পত্তির মাধ্যমে হয়তোবা 200, 500 বা 1000 হতে পারে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গতরাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, ছদ্মনামে আব্দুল হাই এতদিন আত্মগোপনে থাকলেও নাশকতার পরিকল্পনা ছিল না তার। মনির হোসেন তপুর রিপোর্ট। হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজিবির প্রতিষ্ঠাতা আমির মুফতি আব্দুল হাই কিশোর বয়সে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে ভারত পাকিস্তান হয়ে চলে গিয়েছিলেন আফগানিস্তানে। সেখানে AK-47, 303 রাইফেল সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র চালানোর
প্রশিক্ষণ নেন আব্দুল হাই। পরবর্তীতে 90-এর পর বাংলাদেশে ফিরে দায়িত্ব নেয় হুজিবির। একই সাথে তিনি জাগো মুজাহিদ নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কক্সবাজার উখিয়ায় একটি আস্তানায় জঙ্গিদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেন আব্দুল হাই। উগ্রবাদী সংবাদ প্রচারের জন্য 2000 সালে জাগো মুজাহিদ পত্রিকা বন্ধ করে দেওয়ার পাশাপাশি গ্রেফতার করা হয় আব্দুল হাইকে। 2 মাস পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। পরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমাপুতে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা সহ রমনা বটমূলে বোমা হামলা, 21-এর গ্রেনেড হামলায় অংশ নেয় আব্দুল হাই। এছাড়াও বেশ কিছু জঙ্গি কার্যক্রমেও অংশ নেয় তিনি বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব। 2006 সালে সে মূলত আত্মগোপনে চলে যায়। সেখানে তিনি তার নিজের এনআইডি পরিবর্তন করেন, নিজের নাম ঠিকানা পরিবর্তন করেন, এমনকি তার পরিবারের সকল সদস্য, তার ভাই বোন সবার নাম ঠিকানা তিনি পরিবর্তন করেন। র্যাব জানায় বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদের সাথে মতবিরোধের কারণে বর্তমানে হুজিবির কার্যক্রম নিষ্ক্রিয় রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আব্দুল হাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আবারও ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:15টার দিকে ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় ছত্রভঙ্গ হয়ে হাইকোর্টের ভেতরে ঢুকে যায়। উভয় পক্ষের হাতেই লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র দেখা যায়। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ। 72 ঘন্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে 4টি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া ও অপারেশন থিয়েটারে সহযোগিতার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্যদের রাখা হলে সেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এর মধ্যে সিরাজগঞ্জেই মারা গেছেন 5 জন। বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত হয়েছেন আরও 3 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। সিরাজগঞ্জের শালঙ্গায় পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনা সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নিহত সকলেই কৃষি শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। বুধবার রাতে হাটিকুমরুল থেকে নাটোরে যাওয়ার পথে ট্রাকের সাথে লেগুনাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান 3 জন। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক জব্দ করেছে পুলিশ। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। পুলিশ জানায় 8 পর্যটক নিয়ে মাইক্রোবাসটি বান্দরবানের থানচি যাচ্ছিল। জীবননগরে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 300 ফুট গভীর খাদে পড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর 2 যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। বন্যার পানি কমলেও পচা দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। ছড়াচ্ছে পানিবাহিত রোগবালাই। শহরের কয়েকটি এলাকায় রাস্তায় এবং বাড়ির আঙিনায় এখনও জমে আছে বন্যার পানি। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বন্যার পানি নেমে যাওয়ার পর চারদিক এখন স্যাঁতসেঁতে কর্দমাক্ত। সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বেশিরভাগ এলাকায় টানা প্রায় 2 সপ্তাহ ছিল বন্যার পানি। আপাতত সেই পানি চলে গেলেও দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। ভুক্তভোগীরা বলছেন, বন্যা বৃষ্টির পর প্রখর রোদে ডায়রিয়া সহ পানিবাহিত রোগবালাই ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। পানি আসতে কমছে,
আবর্জনা রাস্তাঘাটের মাঝে খুব প্রচুর দুর্গন্ধে আমরা গড়ে বইতাম পারি না, আশেপাশে ময়লা আবর্জনার গন্ধে গড়ে থাকা যায় না। তবে বন্যা পরবর্তী ময়লা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। পানি একদিকে নামবে, আরেকদিকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রোগবালাই যাতে আমাদের নাগরিকের উপরে না আসে সেটার দিকে আমাদের নজর আছে এবং এই কল্পে আমরা কাজ করে যাচ্ছি। চিকিৎসকরা বলছেন বন্যার পানি কমলেও পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। উপদ্রুত এলাকার সবাইকে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা। গোসলের জন্য আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি, আর খাওয়ার পানির জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। এলাকাবাসী মনে করছেন পৌর কর্তৃপক্ষ সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো সঠিকভাবে উদ্যোগ নিলে বন্যা পরবর্তী এই দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে। বিপ্লব রায়, এটিএন বাংলা। দেশের পর্যটনকে সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণকে আরও উদার হতে হবে বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুরিজম মাস্টার প্ল্যান বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পর্যটন স্থান হিসেবে দেশের 1100টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এগুলোকে বিভিন্নভাবে সমন্বিত করতে বাজেট ঘাটতি ও সক্ষমতার অভাব দূর করা সহ কারিগরি সহায়তার বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে মাস্টার প্ল্যানে। আমাদের এই দেশ অনেক সুন্দর, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ, এই সমস্তগুলো যদি ধারণ করতে পারি আমরা, এই ধারণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ ট্যুরিজম প্রমোট হবে। আমাদেরকে আর একটু উদার হতে হবে। পরিকল্পিতভাবে আমাদের ট্যুরিজমকে কীভাবে তুলে ধরা যায়, আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলা একজন ট্যুরিস্টকে আকৃষ্ট করার ক্ষেত্রে এটা কীভাবে আরও পরিকল্পিত করা যায়, এই জন্যই এই মাস্টার প্ল্যান। ভরা মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্থির হয়ে উঠেছে দেশের অন্যতম বড় পাইকারি ধান ও চালের মোকাম। কয়েকদিনে মণপ্রতি দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। মিল মালিকরা বলছেন, বন্যায় হাওরের ধান নষ্ট হয়, সরবরাহ কমে তৈরি হয়েছে সংকট। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার হাওড়াঞ্চলের উৎপাদিত ধান বেচাকেনা হয় আশুগঞ্জের মেঘনা নদী তীরের এই হাটে। জেলার 3 শতাধিক চাল কলে ধানের যোগানো যায় এই হাট থেকে। এখান থেকে উৎপাদিত কয়েক লাখ টন চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু এবার ভরা মৌসুমেই ধান চালের অস্বাভাবিক দাম এই পাইকারি মোকামে। আগে মোটামুটি মিলে গেছে, আমরা প্রথম মিলতেছে না। চিকন ধান 1050 থেকে 1100 টাকা এবং মোটা ধান 950 থেকে 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। এই সময় ধানের বাজার দর অত্যন্ত বেশি। যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। এক সপ্তাহের ব্যবধানে আশুগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম 4 থেকে 5 টাকা বেড়েছে। খুচরা বাজারে বেড়েছে এর চাইতেও বেশি। অস্থির বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে সরকারি ধান চাল সংগ্রহ অভিযানও বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন মিল মালিকরা। এক সপ্তাহে 300-250 প্রায় বেড়েছে প্রতি বছর। আমরা তো দুই দিকে সংকটে আছি। আমরা চেষ্টা করতেছি কোনো সংগ্রহ করে, যে কোনোভাবে সংগ্রহ করে সরকারি চালটা দেওয়ার জন্য। মিল মালিক সমিতির নেতারা জানান, পাইকারি মোকামে ঊর্ধ্বমুখী এ বাজারের ফলে সারা দেশেই ধান চালের দাম বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানোর কথা জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। সরকার মনিটরিং করতে হবে। মনিটরিং করলে কিছুটা বর্তমানে এক জায়গায় থাকতে পারে, না হলে এটা ঊর্ধ্বমুখী হবে। কেউ যেন অবৈধ মজুদ তারা গড়ে তুলে কোনো একটা বাজারকে অহেতুক যেন তারা বাজার না বাড়াতে পারে, সেজন্য সর্বক্ষণ আমাদের মনিটরিং টিম কাজ করছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 41,061 মেট্রিক টন সিদ্ধ ও 7,056 মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে 14,630 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঋণের ব্যবস্থা ও বিনিয়োগ করার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাজধানীর গুলশানের ইডা ফাউন্ডেশন নামে একটি এনজিও। লাখে কমপক্ষে 1000 টাকা কমিশন নিলেও এই ফাউন্ডেশন থেকে ঋণ পায়নি কেউই। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা প্রতারণার মামলায় ওই প্রতিষ্ঠানের কর্ণধার জান্নাতুল ফিরদৌস ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট।
ইডাব ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসের অফিস রুমে গ্রাহকদের নামে থরে থরে সাজানো পাটের ব্যাগ। এই ব্যাগগুলো হচ্ছে টাকা বইরা, এই যে নান্নু মিয়া প্রথম ধাপ 3 লাখ টাকা দেবে, টাকা বইরা দেওয়ার জন্য এই ব্যাগগুলো করা। এসব ব্যাগেই গ্রাহকদের প্রত্যাশিত ঋণের টাকা কয়েক ধাপে দেওয়ার কথা ছিল। তবে ঋণের ব্যবস্থা না করতে পারায় গত মাসের শেষ সপ্তাহে সপরিবারে আত্মগোপনে চলে যান জান্নাতুল ফেরদৌস। পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবার শুরু করেন অফিস। গ্রাহকদের অভিযোগ, ঋণ অনুমোদনের আগেই তাদের কাছ থেকে 57 থেকে 96টি স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক নেয় এই প্রতারক চক্রটি। 10 লাখ, 50 লাখ, 1.5 কোটি, 5 কোটি এরকম আমগো দিয়া দিব, আমগো বাউনিয়াবাদে ফ্ল্যাট দিব, আশুলিয়া ফ্ল্যাট তৈরি হইতেছে, গাড়ি দিব, শিল্পপতি হম, আমরা শিল্পপতির আশায় আসছি, এখন ভিক্ষা দেয় না কেউ। আমার আবেদন ছিল 2 কোটি টাকার, আর 4% আবেদন, এখানে 8 লাখ টাকা গেছে, কিন্তু আমার পাস করাইছে 50 লাখ টাকা। কিন্তু এটার আবার 30% চেক দিছে আমাকে, যেহেতু লোনটাই করছে। 57টা চেক নিছে আমার কাছ থেকে, ব্ল্যাঙ্ক চেক নিছে, নিয়ে আমার 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ডিট করছে, 10 টাকার স্ট্যাম্পে চেকগুলার দিয়ে ডিট করা হয়েছে ব্ল্যাঙ্ক চেকের উপরে। তারপর আমার লোন স্যাংশন করার পর উনি 50 লক্ষ না দিয়ে আমাকে 15 লক্ষ টাকার চেক দেয়, বলে যে 1 সপ্তাহ পর দেবে। আজকে সেই চেকের ডেটও 3 মাস ওভার হয়ে যাচ্ছে। 3 লক্ষ টাকা দিয়েছি, আমাকে 2 কোটি টাকা দিবে, কিন্তু আজ পর্যন্ত প্রায় 4টা ঈদ পার করে দিল, আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই। 2 সপ্তাহের মধ্যেই 5% সুদে ঋণের ব্যবস্থা করে দিবে ইডাব ফাউন্ডেশন। প্রতারণার এই ফাঁদে পা দেয় 650 শতাধিক গ্রাহক। পাওনা টাকা ফেরত পেতে গ্রাহকদের চাপে গত 30 এপ্রিল রাজধানীর মধ্যভাড্ডার ভাড়া বাসা ছেড়ে চলে যান জান্নাতুল ফেরদৌস। আমাদের কাছে এই জান্নাত ম্যাডাম আছে, আধা ঘন্টা হয়েছে বেরিয়েছে, তখন উনি গেছে সিদ্ধা আয়া দরজার মধ্যে 2-3টা লাথি মারছে। অভিযোগ রয়েছে, বিমা করিয়ে দেওয়ার নামেও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। প্রতারণার মামলায় জান্নাতুল ফেরদৌসকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চার স্তরে 65% কর হার বাড়ানোর মাধ্যমে সিগারেট ও তামাক পণ্যের ব্যবহার কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে কর কাঠামোর দুর্বলতার কারণেই তামাক পণ্য সহজলভ্য হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর নিয়ে আহসানিয়া মিশনে প্রাক বাজেট আলোচনায় এসব তথ্য জানানো হয়। আগামী অর্থ বছরে নতুন কর হার কার্যকর হলে সিগারেট, বিড়ির পাশাপাশি জর্দাগুলো তামাক পণ্যের ব্যবহার কমে আসবে বলে মনে করেন বক্তারা। 2040 সালের মধ্যে তামাক বন্ধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার দাবি জানান তারা। মাননীয় অর্থমন্ত্রীকে গত অর্থ বছরে 52 জন মাননীয় সংসদ সদস্যগণ চিঠি লিখেছিলেন এই কর কাঠামো যেটি আজকে আমাদের উপস্থাপন করা হলো এটি বাস্তবায়নের জন্য। কিছুটা হয়েছে, কিন্তু আমরা যতটুকু আশা করেছিলাম আসলে আমরা আশাহত হয়েছি। এ বছরও 86 জন মাননীয় সংসদ সদস্য চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী এবং অর্থ সচিবকে। আমরা বাজেটে কি প্রতিফলন দেখতে পাবো, কিন্তু যা শুনতে পাচ্ছি খুব একটা যে আশাব্যঞ্জক তা নয়। আগামী বাজেটে বিড়িতে বিদ্যমান শুল্ক কমানো সহ 5 দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে বিড়ির উপর অর্পিত 10% অগ্রিম আয়কর প্রত্যাহার ও পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স দেওয়া বন্ধ করার কথা বলেন ফেডারেশনের নেতারা। এছাড়াও এই শিল্পের শ্রমিকদের সুরক্ষায় আইন প্রণয়নের কথাও জানান তারা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিকরা যোগ দেন সমাবেশে। বিড়ি চলছে, বিড়ি চলবে, বিড়িকে ধ্বংস করার অধিকার কারো নাই। যদি জনগণ, দেশের মানুষ বিড়ি না খায়, আমরা বিড়ির কাজ করব না। এবারে আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণার জন্য সরকারকে 6 দিনের আলটিমেটাম দিয়েছেন পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত ইমরান খান। খাইবার
পাখতুনখোয়া থেকে লং মার্চ নিয়ে যাত্রা শুরুর ৩০ ঘণ্টা পর রাজধানীর ইসলামাবাদে পৌঁছে এই হুঁশিয়ারি দেন তেহরিক ই ইনসাফ পার্টির এই নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর সব ব্যারিকেড ও বাধা বিপত্তি পেরিয়ে কমপক্ষে ২০,০০০ নেতাকর্মী নিয়ে জিন্নাহ এভিনিউয়ে হাজির হন তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডি চক চত্বরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান খানের আজাদি লং মার্চ প্রতিরোধ করতে পথে পথে আড়াআড়ি করে রাখা হয় কন্টেইনারবাহী ট্রাক, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন এবং সচিবালয় ও কূটনৈতিক পাড়ায় সেনা মোতায়েনের নির্দেশ দেয় শাহবাজ শরীফ সরকার। গ্রেপ্তার হন ১৫০০-এরও বেশি নেতাকর্মী। এবারে জানিয়ে দিব ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৬০,৪৯,৭১,০০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স, লেনদেন হয়েছে ৩৮,৫৮,৯৬,০০০ টাকার। ফরচুন সুজ ৩৭,৯০,১৩,০০০ টাকার শেয়ার হাত বদলের মাধ্যমে লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি ফাইন্যান্স, জেএমআই হসপিটাল, জিএসপি ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক্স, এসিআই ফর্মুলেশন এবং স্কয়ার ফার্মা। সাকিব আল হাসানের মালিকাধীন স্বর্ণের দুটি প্রতিষ্ঠান যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে কমিশন থেকে পাঠানো চিঠিতে সন্তুষ্টির কথা উল্লেখ করা হয়। গত ১৬ মে রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি এবং বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠিতে বিএসইসি তাদের সন্তুষ্টির কথা জানায়। তাদের প্রতিষ্ঠানের উপর আস্থা রাখার ধন্যবাদ জানান সাকিব। আমি শিওর মানুষের আমার উপর আস্থা আছে। মানুষ তো জানতে চাইতে পারে যে জিনিসটা ঠিক কিনা। সো আমরা যেহেতু প্রমাণ সব দিয়েছি এবং তারা তাদের স্যাটিসফ্যাক্টরি আমাদেরকে জানিয়েছে, সো এখানে তো আর কোনো প্রশ্নই আসে না কোনো কিছু বলার। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। এর আগে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলতে নেমে ৫০৬ রানে থামে লঙ্কানরা। দীনেশ চান্ডিমাল ১২৪ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৪৫ রান করেন। ৯৬ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতায় চতুর্থ দিন শেষে ঢাকা টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। ব্যাট বলের দাপটে দিনটাই নিজেদের করে নিয়েছে তারা। তাতে পরাজয়ের শঙ্কায় থাকা বাংলাদেশ আবারও লিটন মুশফিকের দিকেই তাকিয়ে। ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলতে নেমে চান্ডিমাল ও ম্যাথুসের ব্যাটে ভর করে লাঞ্চের আগেই স্বাগতিকদের করা ৩৬৫ রান টপকে লিড নিতে শুরু করে লঙ্কানরা। দ্বিতীয় সেশনের শুরুতে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন ম্যাথুস। এরপর টাইগার বোলারদের হতাশায় ডুবিয়ে ৩ অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান চান্ডিমালও। তৃতীয় সেশনে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন ইবাদত হোসেন। ১২৪ করা চান্ডিমালকে বিদায় করেন তিনি। ষষ্ঠ উইকেটে ১৯৯ রানের জুটি ভাঙার পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি লঙ্কানদের ইনিংস। সাকিব ইবাদতের কল্যাণে ৫০৬ রানেই থামে সফরকারীরা। ক্যারিয়ারে ১৯তম বার ৫ উইকেট নিলেন সাকিব। তবে দলকে ১৪১ রানে এগিয়ে রেখে ১৪৫ রানে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টপ অর্ডারে হতাশার চিত্রটা আগের ইনিংসের মতোই বাংলাদেশের। তামিম ও মমিনুল দুই ইনিংসেই শূন্য। রান আউটের লজ্জা নিয়ে সাজঘরে নাজমুল হোসেন আর দুবার জীবন পেয়েও ১৫তেই বিদায় মাহমুদুল হাসান। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগারদের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে ১০৭ রানে পিছিয়ে থাকায় পরাজয়ের দুশ্চিন্তা নিয়েই পঞ্চম দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। মমিনুর রিপন,
এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। ভালো খেলার প্রত্যাশা নিয়ে শুক্রবার ভোরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। সেখানে স্বাগতিকদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পর এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নিতে 2 জুন মালয়েশিয়া যাবে বাংলাদেশ ফুটবল দল। আরও জানাচ্ছেন পরাগ আরমান। এশিয়া কাপের বাছাই পর্বে খুব একটা ভালো রেকর্ড নেই বাংলাদেশের। তবু নতুন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার অধীনে নিজেদের ঝালিয়ে নেয়ার কোনো কমতি রাখেনি জাতীয় দল। প্রস্তুতিতে খুশি খেলোয়াড়রা। নতুন কোচের কাছে নতুন কিছু শেখার অভিজ্ঞতা নিয়ে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়া এবং এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নিতে মালয়েশিয়া যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। বেশ কিছুদিন আমরা একসঙ্গে ভালো অনুশীলন করেছি। সিনিয়র আর জুনিয়র মিলিয়ে ভালো কিছু খেলোয়াড় আছে আমাদের দলে। মাঠে ভালো কিছু করার চেষ্টা থাকবে। এদিকে 11 মাসের চুক্তিতে জানুয়ারি মাসে নিয়োগ পাওয়া স্পেনিয়ান কোচ পূর্বসূরিদের মতোই বাংলাদেশকে সাফল্য পাইয়ে দিতে আশাবাদী। আমাদের কিছু ভালো খেলোয়াড় আছে, কে যাচ্ছে আর কে যাচ্ছে না সেসব নিয়ে চিন্তিত নই। যাদেরকে পেয়েছি তাদের নিয়ে কাজ করতে চাই। তবে ক্যাব্রেরা দলে আছে এফসি কাপের খেলা শেষে দেশে ফেরা বসুন্ধরা কিংসের তারিক কাজী, সুমন রেজা, মতিন মিয়া ও মাসুক মিয়া জনি। চূড়ান্তভাবে তাদের দলে থাকাটা নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘোষণা ছাড়াই পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা যাবে জানালেন অর্থমন্ত্রী। বাজেটেও আসছে নির্দেশনা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খরচ বাড়ল আরও 59,000 টাকা। জমা দিতে হবে 28 থেকে 30 মের মধ্যে। জলবায়ুর পরিবর্তনের বিষয়কে প্রাধান্য দিয়ে ডেল্টা প্ল্যান বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আহ্বান নির্বাচন কমিশনের, গণবিজ্ঞপ্তি জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।